পকেটে মাত্র 1000 টাকা থাকলেও দীঘা ভ্রমণ কি সম্ভব? ঠিক এই প্রশ্নটাই আমার মাথাতেও ঘুরপাক খাচ্ছিল। আর তাই জন্য এই প্রশ্নের উত্তর খুঁজতে উইকেন্ডের ভিড়ে গা ভাসিয়ে আমিও পৌঁছে গেছিলাম দীঘা 1000 টাকার চ্যালেঞ্জ নিয়ে। এই 1000 টাকার চ্যালেঞ্জে ইনক্লুডেড থাকবে দীঘা যাওয়া আসা, দীঘাতে এক রাত থাকা, সেখানের আশপাশটা অল্প বিস্তর ঘুরে দেখা এবং সারা দিনের খাওয়া দাওয়া। তাহলে চলুন নির্লজ্জ হয়ে এই 1000 টাকার দীঘার চ্যালেঞ্জটা শুরু করা যাক। দীঘা যাওয়ার মোস্ট কমফোর্টেবল ওয়ে যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু হচ্ছে ট্রেন। সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেসে অনেকবার দীঘা গেছি, কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস বা এরকম ট্রেনের মেন সমস্যা হলো টিকিটের। আজকে ভাবলাম কাল দীঘা যাব, তাহলেই তো আর টিকিট পাওয়া যায় না। মোটামুটি 2 মাস আগে থেকেই এই উইকেন্ডের ট্রেনগুলো কিন্তু মোটামুটি একদম কাছাকাছ ভরে থাকে। সেই জন্য নেক্সট বেস্ট উপায় হলো বাস, এবং সেই জন্য আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছি ধর্মতলা বাস ডিপোতে। ধর্মতলা বাস ডিপো থেকে নানান বাস, নানান রেঞ্জের বাস নানান সময় কিন্তু দীঘা চলে যাচ্ছে, কিন্তু আমাদের বাজেট তো সীমিত, সেজন্য আমরা যাব গভর্নমেন্ট বাসে। ধর্মতলা বাস ডিপোয় মোটামুটি 2 টাইপের ওই গভর্নমেন্ট বাস চলে, একটা হচ্ছে ওই দক্ষিণবঙ্গীয় পরিষদের বাসগুলো, আর একটা হচ্ছে WBTCর বাসগুলো। আমরা যাব হচ্ছে WBTCর যে বাসগুলো, সেগুলোতে এই যে উইকেন্ড মানে শুক্র, শনি, রবি এই 3 দিন মোটামুটি 4টে টাইমিংয়ে কিন্তু বাসগুলো চলে। 6টা 20, 6টা 50, 7টা 45 এবং 8টা 20। এখন মোটামুটি 7টা 15 বাজে। আমরা চুজ করেছি কিন্তু 7টা 45-এর বাসটা, যেটার ভাড়া 145 টাকা। মোটামুটি যখন বাসে উঠেছিলাম তখন আমি ছিলাম চামিন্ডা ভাস, আর এই মুহূর্তে আমি মালিঙ্গাতে রূপান্তরিত হয়ে গেছি। এবারে দুটো ইনফরমেশন। প্রথম ইনফরমেশন যেটা, যে গাড়ি কিন্তু মানে বাস কিন্তু কোলাঘাটে দাঁড়ায়নি, বাস ডিরেক্ট এসে দাঁড়িয়েছে কাঁথিতে। 2 নম্বর বিষয়, যেহেতু সরকারি বাস, যেহেতু সস্তার বাস, সেই জন্য মাঝ রাস্তায় লোক তুলতে তুলতে এসছে, যে কারণে মোটামুটি 1 ঘন্টা লেটে কিন্তু বাস ঢুকিয়েছে। এবারে অ্যাফোর্ডেবল একটুখানি কাইন্ড অফ চিন্তাভাবনা করতে গেলে দ্যাট ইজ এ ফেয়ার পয়েন্ট। আর তার বাইরে বলি যে আমাদের কিন্তু, আমি টিকিটটা কেটেছি হচ্ছে পেটিএম থেকে, তাই জন্য 145-এর টিকিটটা কিন্তু পড়েছে 150 টাকা। 150 × 2 এইটা হচ্ছে কিন্তু 300 টাকা চলে গেল। এবারে মেন একটা বড় খরচা হোটেল, সেটাই দেখে নেব। এই হলো কিন্তু আজকে আমাদের রুম নাম্বার 404। তো কিছুটা এই রকম দেখতে রুমটা। এইখানে একটা খাবার টেবিল আছে, এদিকে ড্রেসিং টেবিল যেখানে 2টো গ্লাস, এখানে সাবান, শ্যাম্পু, আর এখানে হলাম আমি। এইখানে হচ্ছে বসার একটা চেয়ার, এটা একটা ছোট্ট আলমারি, তোষকপত্র আছে, এখানে টিভি পত্র, বিছানা, আর এইখানে হচ্ছে চার্জিং পত্র জায়গা, আমি অলরেডি চার্জিং লাগিয়ে দিয়েছি। এই দিকে কিন্তু এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কিন্তু এসিটা। তার বাইরে এই দিকে যেটা, এইখানে কিন্তু একটা ব্যালকানি পত্র আছে। এটা হলো বাথরুমটা, এই যে মোটামুটি ওভারঅল দেখে নিন। এখানে ছুঁচু কল আছে, প্রপার পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। এই যে এখানে আমরা এই যে রাস্তাটা দেখছেন, মানে রাস্তাটা তো দেখা যাচ্ছে না, এই যে এইখানে একটা রাস্তা আছে, এটা হচ্ছে জাহাজবাড়ির রাস্তা। এখান থেকে হেঁটে জাহাজবাড়ি হচ্ছে 5 মিনিট, আর সি বিচ হচ্ছে 7 মিনিট। আমি দীঘাতে একটা জিনিস দেখেছি, যে দীঘাতে সস্তার হোটেলের কিন্তু অভাব নেই, কিন্তু দীঘায় যে জিনিসটার অভাব আছে সেটা হলো কিন্তু দীঘাতে সস্তার ভালো হোটেল। আর এই যে হোটেলটা, হোটেল সি হর্স, এটা কিন্তু আমি খুঁজে পেয়েছিলাম যখন 1000 টাকার দীঘার এর আগের ভিডিওটা বানিয়েছিলাম। একটু রিসার্চ করে, একটি বিভিন্ন সাইটের রিভিউ দেখে, গুগলে যদি রিভিউ দেখেন আপনি কিন্তু প্রচুর পজিটিভ রিভিউ পাবেন এই হোটেলটার ব্যাপারে। আমি সেই জন্য এই হোটেলটা তখন বুক করেছিলাম, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স ছিল। তাই ভাবলাম এবারে যখন আবার 1000 টাকার এই যে দীঘার কনসেপ্টটা আবার বানাচ্ছি, এই হোটেলটাই চুজ করি। এসি কিন্তু ভালোভাবে কাজ করে। তারপরে হচ্ছে যে কোনোরকম আপনাদের যদি কমপ্লেন থাকে, যেমন আগের বার হয়েছিল যে চার্জিং পোর্টটা কাজ করছিল না, ওই ফোন করার সঙ্গে সঙ্গে ওনারা সারিয়ে দিয়ে গিয়েছিলেন। তারপরে হচ্ছে ম্যানেজার,
এখানকার যিনি ম্যানেজার তার ব্যবহার এত সুন্দর, আপনারা কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। যদি আপনারা 3 জনের রুম চান এসিওলা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেন্ট পড়বে 1200 টাকা, যেটা এই রকমই, জাস্ট এর থেকে একটু বড়। আর তার বাইরে যদি ফ্যামিলি 4 জনের রুম চান এসিওলা, তার রেট কিন্তু পড়বে হচ্ছে 1600 টাকা। এই রেটটা হচ্ছে জুলাই মাস আর অগস্ট মাসের কাছাকাছি এরকম থাকবে। পুজো বা ওই টাইমটায় গেলে একটু বাড়তে পারে। আর এই রেটটা কিন্তু আমি উইকেন্ডের রেটই বলছি, উইকডেজের রেট নয়। তো আশা করি আপনারা এলে বুঝতে পারবেন। আগের ভিডিও দেখে অনেকে এসে আমাকে কিন্তু পজিটিভ রিভিউ জানিয়েছিলেন। এবারে যদি যারা আসছেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন হোটেল সিওর্স, আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, এটা কোনোভাবে পেড রিভিউ নয়, আমি নিজের পকেট থেকে টাকা খরচা করে থাকছি এবং আমাকে 1 পয়সা উল্টে দেওয়া হয়নি। তো চলুন আপাতত চান করে আমি এই মালিঙ্গার রূপটা বদলাই, তারপরে দেখা হচ্ছে সি বিচে। হোটেল থেকে বেরিয়ে প্ল্যান ছিল মশাই যে যাবো বিচেতে, কিন্তু এত খিদে পেল আর আমি ভাই ওয়েট করতে পারলাম না, সেই জন্য সবার আগে চলে এসে কিন্তু অ্যাটল করতে বসে আছি সুভাষিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। মোটামুটি জাহাজবাড়ি থেকে 2 মিনিটের হাঁটা পথ এই জায়গাটা, কিন্তু এর আগে যতবার এটার পাশ দিয়ে হেঁটে গেছি আমি দেখেছি ভিড়ে খচা একটা জায়গা। তার মানেই মানে ওই জিনিসটাই আমার মাথায় পটকা ছিল যে হ্যাঁ ভাই তার মানে নিশ্চয়ই খুব ভালো খাবার দাবার হবে। তো আপাতত এসে আমি কিন্তু অর্ডার করে দিয়েছি। এদের অনেক রকম মিল আছে, ভেজ মিল, এগ মিল, রুই মিল, কাতলা মিল, কর্নার মিল, এই ওই সেই। তো বিভিন্ন রকম মিল, কিন্তু আমাদের একটুখানি বাজেটটা বাড়তে হবে, সেই জন্য অর্ডার করেছি যেটা সেটা হচ্ছে এগ মিল। এখানে একটা মোটামুটি আলুর সবজি, এখানে একটা কিন্তু শাক টাইপের জিনিস, এই পরিমাণে দিয়েছে ভাত, এখানে একটা ডিম মোটামুটি বেশ কষিয়ে রান্না হয়েছে লাগছে, আর এদিকে হচ্ছে ডাল। খাবারের ব্যাপারে যদি বলি, আমার কিন্তু ভালোই লেগেছে। মোটামুটি ঘরোয়া রান্না, কম তেল কম মশলা দিয়ে মোটামুটি ঘরে যেরকম আমরা খেয়ে থাকি সেরকমই রান্না। এগ মিলের দাম ছিল 90 টাকা, এবং এই এগ মিলে এগটা বাদে বাকি সমস্ত জিনিস কিন্তু রিফিল হয়ে যাবে বিনামূল্যে। খাবার দাবারটা জাস্ট খেতে বসেছি আর দেখি আকাশ কালো করে এসছে, আর মোটামুটি অনবরত আধা ঘন্টা ধরে বেশ ভালো মতন আকাশ একদম কালো করে কিন্তু বৃষ্টি হলো। কিন্তু অবশেষে চলে এসেছি ভাই দীঘার সমুদ্র পাড়ে। এখন বাজে বিকেল 4টে 4:30, একেবারে প্রপার জোয়ারের সময়। দেখতে পাবে যে লোকজন কিন্তু স্নান করছে না, যে ব্যানানা বোট, যে জেট স্পিড, যে বিভিন্ন রকম কি বলে ওগুলোকে, প্যারা সেলিং, এই সমস্ত যে ফান অ্যাক্টিভিটি, স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো কিন্তু নেই। এখন আছে শুধু সমুদ্রের গর্জন আর তর্জন। ওইদিকে লোক ভিড় করেছে, আর এই দিকে জাস্ট আস্তে আস্তে সমুদ্রের তেজটা বাড়ছে। বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা কিন্তু আরেকটু বেশি সুন্দর হয়ে গেছে, আর তার সাথে বড় বড় ঢেউ। আপনারা কি জানেন যে দীঘার যে অরিজিনাল নাম সেটা হচ্ছে বীরকুল। হেস্টিংস সাহেব তার নিজস্ব মানে যে হেস্টিংস ছিল ব্রিটিশ আমলে, যে হেস্টিংস সাহেব তিনি কিন্তু নিজের চিঠিপত্রতে এই দীঘাকে ব্রাইটন অফ ইস্ট বলেও মেনশন করেছেন। এই দীঘার যিনি আবিষ্কর্তা তিনি কিন্তু মানে এখানকার লোকাল মানুষ হয়তো থাকতেন, কিন্তু দীঘার প্রপার আবিষ্কর্তা যিনি বোঝায় তিনি কিন্তু ছিলেন একজন ব্রিটিশ মানুষ। তিনি প্রথম এসে এখানে কিন্তু মানে থাকা শুরু করেন, এবং ইন্ডিপেন্ডেন্সের পরে উনি কিন্তু বিধানচন্দ্র রায়কে কনভিন্স করেন এই জায়গাটাকে মানে দীঘাকে অ্যাকচুয়ালিতে একটা বিচ সিটি অথবা বিচ রেসিডেন্সিয়াল এরিয়া বানানোর জন্য। আমি একটা কথা বলবো, যারা উদয়পুর আসছো বা এই সমস্ত জায়গাপত্র আসছো, সেখানে যদি নিজেরা আসতে চাও সেক্ষেত্রে কিন্তু মানে লুটে নেবে, যা খুশি তাই ভাড়া বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে এতদিন অতদিন, একটুখানি ওয়েট করো, যে ভ্যানগুলো হয় বা যে টোটোগুলো হয় দেখো ওই দীঘার তরফ থেকে আসছে, দরদাম করো, মোটামুটি পার পার্সন 20 টাকায় নিয়ে চলে আসে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে উদয়পুর কিন্তু গত কয়েক বছরে বেশ ভালো নাম করেছে, এটাকে এখন নাকি বাংলার গোয়া বলছে লোকজন। তার মেন কারণ যেটা এখানে বিচে বসে একটুখানি লোকজন করে, তবে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ এবং নিষেধ আছে, কিন্তু তা সত্ত্বেও কি লোকজন থামছে? একদম না। এই যে একটু আগে আমার পিছন দিয়ে গেল, মোটামুটি যে টাল অবস্থা। উদয়পুর বিচের একটা বিশেষত্ব কিন্তু হচ্ছে এই ছাতাগুলো দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু বেশ কিছু এরকম কাকু কাকিমা এরা কিন্তু মাছপত্র কেটে রেঁধে দেবে, আর তার বাইরেও যারা করতে চায় তারা কিন্তু এইটা করে এখানে এই ছাতার আড়ালে। তবে সেই সমস্ত কিছু বাদেও একটা ভাইব আছে কিন্তু, দেখতে পাচ্ছ লোকজন এত মানে জল এত ওপরে চলে এসছে, কিন্তু তাও লোকজন চান করছে, মজা করছে। ওদিকে কিন্তু গান বাজছে, কপিরাইটেড মিউজিক, তাই আমি একটু দূরে আছি। এদিকে লোক ফুল এনজয় করছে।
উদয়পুর থেকে কিন্তু ডিরেক্ট চলে এসেছি ওল্ড দীঘাতে। কেমনভাবে না, টোটোতে চেপেই। হ্যাঁ, আবার টোটোতে চেপে অনেক দাম চাইছিল, বলে রিজার্ভ করে চলো, এই করো ওই করো। এলাম না ভাই, শেয়ারেই যাবো। ওই যে ভটভটিগুলো চলে সেগুলোতে কিন্তু ভাড়া নিয়েছে 20 টাকা। আমি আবারও বলবো, ওয়েট করো, একটুখানি সবর করো। সবর কা ফল মিঠা হতায় শুনেছো, সেই মিঠা ব্যাপারটাই হবে তোমাদের সাথে। তো এখনও পর্যন্ত আমাদের কিন্তু খরচা হয়েছে মোটামুটি 830 টাকা মতন, বেঁচে আছে 170 টাকা। সেই জন্যই যে দীঘাতে অনেক রকম জায়গা আছে কিন্তু ঘোরার জন্য। অমরাবতী পার্ক আছে, তার বাইরে সায়েন্স মিউজিয়াম আছে, অ্যাকোরিয়াম, জুওলজিক্যাল পার্ক, এরকম অনেক জায়গা আছে। কিন্তু যে জায়গাগুলোতে ফিজ লাগে সেগুলো কিন্তু অ্যাভয়েড করেছি। তবে একটা ফ্রিয়ের জায়গা যেটা অ্যাভয়েড করতে বাধ্য হয়েছি অথবা যাওয়ার সময় পাইনি, সেটা হচ্ছে কিন্তু ঢেউসাগর। সেখানে তোমরা যেতে পারো। আর এইখানে এসে এত ভিড়ভাট্টা দেখে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, নিউ দীঘাতে যত আধুনিকতাই থাক, নিউ দীঘাতে যত ফেসিলিটিই থাক, ওল্ড দীঘা কিন্তু মানুষকে আজও ভিন্টেজের পর্দায় মুড়ে রেখেছে। রাতে ডিনারের যখন খোঁজ করছি যে কি করে একটুখানি সস্তায় ভালো খাবার খাওয়া যায়, তখন দেখলাম যে বিজিত মানে আমাদের কলকাতা ফুডি একটা ভিডিও বানিয়েছে দীঘা নিয়ে। সেখানে ও মেনশন করেছে যে দীঘাতে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি যদি কোথাও পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু হাজি বিরিয়ানি। এটা বেসিক্যালি যে রাস্তাটা নিউ দীঘা চলে যাচ্ছে ওল্ড দীঘা থেকে, জাহাজবাড়ির ঠিক আগে হচ্ছে এই হাজি বিরিয়ানিটা। এখানে হাফ চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 80 টাকা। আমি বললাম ভাই ঠিকই আছে। তো রুমে ঢুকেই আমি কিন্তু বিরিয়ানিটা ঢেলে নিয়েছি। এই যে কিছুটা এই রকম কোয়ান্টিটি দিয়েছে বিরিয়ানিটায়, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। এইটা হচ্ছে চিকেনের পিসটা, এইটা হচ্ছে ওদের আলুর পিসটা। হাফ হিসেবে আমি তো বলবো কোয়ান্টিটি ঠিকঠাকই আছে। এই হচ্ছে বিরিয়ানির চাল, এখানে ছোট ছোট কিছু টুকরো কিন্তু বিরিয়ানির আছে। চিকেনটা যদি ভাঙি, হ্যাঁ এইটা একটুখানি শক্ত, বাট কিছু কিছু এই যে হ্যাঁ এই পোর্শনটা আবার দেখো, এই পোর্শনটা আবার বেশ নরমই আছে। আমি তো বলবো ভাই 80 টাকা হিসেবে যেরকম দিচ্ছে যথেষ্ট ভালো। এখানে আমি ওই দাদা বৌদি বা ওই লেভেলে তো এক্সপেক্ট করতে পারি না, একটুখানি স্পাইসি সাইডের বিরিয়ানি। তবে তোমরা যদি রিকোয়েস্ট করো যে দাদা বেশি স্পাইসি দেবেন না, ওপরে সাদা পোর্শনটা দেবেন, সেটাও দেবে। আমি বলবো যথেষ্ট ভালো খেতে অ্যাকচুয়ালিতে। মানে এর আগে দীঘাতে আমি একবার বিরিয়ানি খেয়েছিলাম, আমার অভিজ্ঞতা ভালো ছিল না, কিন্তু এই বিরিয়ানিটা এই যে দেখো, এখানে হালকা হালকা তারির রাইসও আছে, আবার এইদিকে হালকা হালকা সাদা রাইসও আছে, মিলেমিশে যথেষ্ট ভালো। আমি বিরিয়ানিটা শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে। গুড মর্নিং, নমস্কার সবাইকে স্বাগত জানাই পরবর্তী সকালে। এখন বাজে মোটামুটি 8টা। তো উঠেই সবার আগে কিন্তু চলে এসছি ব্রেকফাস্ট করতে। এবারে এই এলাকাতে মানে নিউ দীঘা সি বিচের পাশেই দেখবেন যে একটা মোটামুটি সেট আপ আছে বাজার টাইপের। এখানে কিন্তু অনেক জায়গায় অনেক রকম ব্রেকফাস্ট পাওয়া যায়, বাট নিয়েছি হচ্ছে এই যে এখানকার ওই সুখ্যাত বা কুখ্যাত যাই বলুন, হিঙের কচুরি। 4 পিস, দাম নিয়েছে 30 টাকা। সামনেই গরমা গরম ভেজে দিচ্ছে, ভেতরে অল্প অল্প কিন্তু এই ডালের পর হিঙের টেস্টটা আছে, আমি মিথ্যে কথা বলবো না। সাথে দিয়েছে হচ্ছে ওই যে আমাদের ঘুগনির তরকারি, ভালোই খেতে, খারাপ নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, কোথাও 4 পিস 20 টাকাও নেয়, এখানে 4 পিস 30 টাকা নিয়েছে। কিন্তু সকাল সকালে আর ঘুরতে চাই না, সেই জন্য আমি ভাবলাম যে 30 টাকা ঠিক আছে। হালকার মধ্যে, মানে হালকা তো নয় অবভিয়াসলি ভাজাভুজি, কিন্তু ওই পকেটে একটুখানি হালকার মধ্যে ভালো ব্রেকফাস্ট এটা। এই দোকানটা দেখছি পেটাই পরোটা পাওয়া যায়, লাচ্ছা পরোটা পাওয়া যায়, সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। আমি নামটা নিচে দিয়ে দেবো, চাইলে আসতে পারেন। ভালো টেস্ট, এরকম নয় খারাপ টেস্ট। আর ঠিক এইভাবেই আমাদের একদিন এক রাতের দীঘা ট্রিপটা শেষ হলো। খরচা পড়লো 910 টাকা, কালকে হয়েছিল। আজকে সকালের ব্রেকফাস্ট নিয়ে 940 টাকা। এর বাইরেও অল্প বিস্তর খরচা আপনারা ধরতে পারেন। চা, কফি অথবা টোটো যাতায়াত বা অটো যাতায়াতে একটুখানি বেশি ভাড়া হলে ওটাকে রাউন্ড ফিগার 1000 ধরাই যায়। আমার ভিডিওর উদ্দেশ্য ছিল যে অ্যাফোর্ডেবল ওয়েতে দীঘা ঘোরা সম্ভব কিনা সেটা নিজেকে চ্যালেঞ্জ করা, নিজের কমফর্ট জোন মানে ওই এসি বাস বা এসি ট্রেন এইগুলো থেকে বেরিয়ে একটুখানি সস্তা এক্সপেরিমেন্ট করা, প্লাস যারা একটুখানি অ্যাফোর্ডেবল ওয়েতে ঘুরতে চাইছেন তাদেরকে ইনফরমেশান পৌঁছে দেওয়া।
একেবারেই কাউকে বলছি না যে ঘুরতে এসে কিপটেমি করুন, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ঘুরতে পারেন। এই ভিডিওটা শুধুমাত্র একটা ইনফরমেশন প্রোভাইডের জন্যই ছিল, একটা রেফারেন্স পয়েন্ট বলতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যে যাওয়ার আগে কিছু একটা কমেন্ট করে যান। আপনাদের একটা কমেন্ট আমার লাইফে, আমার ইউটিউব চ্যানেলের লাইফে অনেকটা ইম্প্যাক্ট ফেলে। যদি আপনারা একটা কমেন্ট করে যান তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে হ্যাঁ ভিডিওটা ভালো বা ভিডিওটা ইনফরমেটিভ, সেই জন্য লোকে কমেন্ট করছে। তাই একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ কমেন্ট করে যান। সমস্ত ডিটেল, সমস্ত যা যা আপনাদের জানান আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তার বাইরেও আপনাদের যা যা প্রশ্ন থাকবে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব, এই প্রমিসটা করলাম। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ঘোরার এবং খাওয়ার জায়গাতে। যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।